পুরো কুমারগ্রাম বিধানসভাটা আমরা ঢেলে সাজাবো। পুরো একটা ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। কালকে এসে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে কলকাতা কেন্দ্রিক কোনো কাজ হবে না। খুব বেশি হলে শিলিগুড়ি আসতে হবে, যে কোনো কাজ আশা করি শিলিগুড়ির মধ্যে আমাদের কাজ হয়ে যাবে। এর বাইরে নতুন করে অত দূরে 7-8 কিলোমিটার যেতে হবে না। যা উন্নয়ন সব উত্তরবঙ্গ কেন্দ্র করেই হবে। এই সময় খুব কঠিন দিনগুলো পার হয়েছি। তো তখন তো বলতে গেলে সামনেটাই এই অন্ধকার দেখা যাচ্ছিল, দিশা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আস্তে 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 সেখান থেকে কাটিয়ে উঠেছি। জয়ের হাসি সবাই দেখে, কিন্তু সেই হাসির পেছনে কতটা চাপ, কতটা রাজনৈতিক লড়াই আর কতটা মানুষের প্রত্যাশা লুকিয়ে থাকে সেটা কি সবাই জানে? কুমারগ্রামের মানুষের আস্থা নিয়ে আবারও জয়ের মুখ দেখলেন বিধায়ক মনোজ কুমার ওরাও। এবারে মানুষের প্রশ্ন, সেই যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কতটা বাস্তবে পূরণ হয়েছে বা হচ্ছে, এবং আগামী দিনে কুমারগ্রাম বিধানসভাকে ঘিরে কি বড় ভাবনা রয়েছে বিধায়কের? সব প্রশ্নের খোলামেলা উত্তর জানবো আজ তার থেকে। নমস্কার, দেখছেন নিউজ কামতাপুর, সঙ্গে রয়েছে আমি দিয়া এবং আমার পাশেই বসে রয়েছেন বিধায়ক মনোজ কুমার ওরাও। নমস্কার দাদা। মানুষের আস্থা নিয়ে আবারও জয়ের মুখ দেখলেন এবং বলা চলে যে দায়িত্ব আরো বেড়ে গেল। তো জয়ের পর কুমারগ্রাম বাসীর কাছে প্রথম বার্তাটি কি থাকছে? না, অবশ্যই আমরা একদম প্রান্তিক আমাদের এই কুমারগ্রাম বিধানসভাটি পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত, এরপরে আর কোনো কিছু হয় না। এটাই লাস্ট প্রান্ত, আসাম চলে যাচ্ছে। তো এই প্রত্যন্ত প্রান্তিক জায়গায় কোনোভাবেই কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি। 2-4টি সামান্য রাস্তাঘাট হয়েছে, ছাড়া কিছুই হয়নি। দীর্ঘদিন ধরে অবহেলিত হয়েছিল, ডিপ্রাইভড হয়েছিল। তো কোনো কিছুই যেহেতু হয়নি, একদম নতুন করে সাজাতে হবে, ঢেলে সাজাতে হবে। আহ আমাদের ধন্যবাদ দিই জনগণকে যে তারা আমাদের সুযোগ করে দিয়েছে। আমরা এটাই চেয়েছিলাম যে একবার যেন আমাদের সুযোগ দেওয়া হয়, তারপর যদি আমরা কাজ না করি তাহলে তারা পাল্টে দেবে। তারা বামেদের দেখেছিল 34 বছর, এই তৃণমূল তলামূলদের দেখেছিল 15 বছর। তো আমরা একটা সুযোগ চাইছিলাম, এই ফার্স্ট জনগণ আমাদের সুযোগ দিয়েছে। আমরা অবশ্যই আলাদা করে কোনো কিছু ব্যাপার নেই, প্রত্যেকটা জায়গায় যেহেতু কোনো উন্নয়ন হয়নি, তো ধাপে 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 চেষ্টা করব পুরো কুমারগ্রাম বিধানসভাটা সাজাতে। যেন না তার কারণ একদিকে আসাম, একদিকে ভুটান, বা উল্টো দিকের বাংলাদেশের একটু বেশি দূর নয়। তো সবার সাথে যদি যোগাযোগ করানো যায় এবং কিছু কিছু কাজ যদি করানো যায়, তাহলে কিন্তু এখানকার ডেভেলপমেন্ট কেউ আটকাতে পারবে না। ট্যুরিজম অনেক সম্ভাবনা আছে, তার সাথে হসপিটালের ডিমান্ড আছে, রাস্তাঘাটের ডিমান্ড আছে, ব্রিজের ডিমান্ড গুলো আছে। আস্তে আস্তে আমরা সবই করব। এই জয়ের পেছনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল বলে আপনি মনে করেন? প্রথম তো এই বলছি যে চ্যালেঞ্জের ব্যাপার কিছু নেই। আহ, যে হারেও তৃণমূল মানুষের সাথে বেইমানি করেছে, মানুষকে ঠকিয়েছে, তাদের মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল যে তারা এবার ভারতীয় জনতা পার্টিকে আনবে। তার কারণ আমি ইলেকশনের সময় গিয়েই বুঝতে পেরেছিলাম যে আমরা এবার প্রচুর ভোটে জিতে চলেছি। কিন্তু যা ভেবেছিলাম তার থেকেও বেশি মানুষ আশীর্বাদ করেছে। তো ভালো লাগছে যে জনগণ এত ভরসা আমাদের করেছে। আমার দায়িত্ব অনেক অনেক বেশি বেড়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যেই দেখবেন আস্তে আস্তে ফান্ড কিন্তু আমরা আনা শুরু করবো। আমরা বুঝতেই পারবেন এই ফ্লাইওভারটাও হয়তো 2-1 দিনের মধ্যেই হয়তো যে চলে আসবে, সব কিছু কাজ শুরু হয়ে যাবে। তারপরে হসপিটালের ব্যাপার আছে, আর 2-1টি জায়গায় এখনো দমকল কেন্দ্র স্থাপনের ব্যাপার আছে, কলেজের ব্যাপার আছে, থানার ব্যাপার আছে। আর এক এক বছরের মধ্যেই মোটামুটি একটা জায়গা আমরা তুলে নিয়ে আসবো। উত্তরবঙ্গের মানুষ কিন্তু এবারে আর আবেগ নয়, তারা বাস্তব পরিবর্তনটাই দেখতে চাচ্ছে। তো কতটা দ্রুত তারা উন্নয়ন দেখতে পাবে এবং কোন পরিবর্তনটা সবার আগে তারা দেখতে পাবে? আর আমি সেই বলছি যে এখনো তো আমাদের মন্ত্রিসভায় গঠন হয়নি। আজকে আমি শপথ নিয়েছি, আগামী মাসের 18-20 তারিখ থেকে অধিবেশন শুরু হবে। মোটামুটি 1 মাস পর থেকে আমরা মোটামুটি বুঝতে পারবো যে কি আছে না আছে। এখন আমাদের মন্ত্রণালয় তৈরি হয়নি, কোথায় যাব? তো মন্ত্রণালয় গুলো হোক, তারপর আমরা ডিমান্ড নিয়ে যাই। অলরেডি আমরা মোটামুটি একটা ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছি। আর পিছিয়ে পড়ে তো লাভ নেই, আমাদের কাজ আমরা শুরু করে দিয়েছি। আমরা এখন ডিমান্ড পাঠানো শুরু করেছি, তারপর তো রিমার্ক করে নিয়ে আমরা বুঝতে পারবো যে কোনটা কোনটা কতদূর এগিয়ে আছে না আছে। এই সরকার তো পশ্চিমবঙ্গকে একদম খাদে ফেলে দিয়েছিল। কয়েক হাজার হাজার কোটি টাকার ঋণ তারা করে নিয়েছিল, মেলা খেলা ইত্যাদি করে ধ্বংস করে দিয়েছিল। তো সেখান থেকে রিভাইভ বের করা অনেক বড় চ্যালেঞ্জ।
তো সেটা করে নিয়ে অবশ্যই উন্নয়নটা আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছাবে। আগামী 5 বছরে কোন জায়গায় কুমারগ্রাম বিধানসভাকে দেখতে চান? আগে মানুষ কুমারগ্রাম জায়গাটি আছে সেটাই মানুষ চিনতো না। বিধানসভায় যেতাম, গ্রাম বললে কুমারগঞ্জ বলতো। তো এখন বিধানসভার মানুষ, সেখানকার এমএলএ, মিনিস্টার বা আগেকার যিনি সিএম ছিলেন, তাদেরকে বুঝিয়েছি যে কুমারগ্রাম বলে একটি জায়গা আছে, সেই জায়গায় কিন্তু মানুষ থাকে, সেই মানুষ কিন্তু শিক্ষিত মানুষ, তারাও বসবাস করে। তো এটা তাদের বুঝিয়ে দিয়েছি যে কুমারগ্রাম বলেও কোন একটি জায়গা আছে। তো যে যে এখনকার প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন তার মধ্যে কোনটাকে আপনি টপ প্রায়োরিটি হিসেবে ধরছেন? আমরা শুধু বলেছি আমাদের একটা সুযোগ দেওয়া হোক। আলাদা করে কুমারগ্রামের প্রতিশ্রুতির কোনো ব্যাপার নেই, তার কারণ কোনো কিছুই হয়নি। কোনো কিছু যখন হয়নি তো পরিস্থিতি কি আছে মানুষ জানে যে কোনো কিছুই হয়নি। তো তার জন্যই সুযোগ পেয়েছিলাম, শুধু দেখছি সবটাই ঢেলে সাজাবো, শুধু একটা দু চারটা ব্যাপার কিছু নেই, পুরো কুমারগ্রাম বিধানসভাটা আমরা ঢেলে সাজাবো। পুরো একটা ব্লু প্রিন্ট তৈরি হচ্ছে। মানুষ বলে যে ভোটের পর নাকি নেতাদের আর দেখা পাওয়া যায় না, তো এই ব্যাপারে কি বার্তা দিতে চান তাদের? হ্যাঁ, আমাকে বলে বলে দেখ, আপনাদের কোনো সমস্যা হলে বলবেন, চলে যাব। পাঁচ পাঁচ ছজন ছাত্রছাত্রীরা যদি কথাও বলে যে ওখানে অসুবিধা আছে, সই করে গেলে ভালো, তুমি চলে যাবি, তাই তো করি, এখনো তাই করবো, অসুবিধা নেই। পাঁচ ছজন সাতজন কোনো বাচ্চারা আসে কলেজে পড়ে পড়ে, তাদের যদি দরকার পড়ে সইয়ের, আমাকে দু চার দিন আগে ফোন করবে, আমি গিয়ে সই করে আসবো। বিভিন্ন জায়গায় তো আমার নিজের অফিস আছে, ভাটিবাড়িতে অফিস আছে, শামুকতলায় অফিস আছে, কুমারগ্রামে অফিস আছে, আর এখানে বসে আছে। আর দু চার দিনের মধ্যে আমি মোটামুটি লিস্ট করে পাঠিয়ে দেব, কোনো অসুবিধা নেই। আর কাউকে আর এত দূর আসতে হবে না, আমি সেখানে গিয়ে তার কাজগুলো করে দেবো। সেই ভরসাটা এখন মানুষ পাবে। হ্যাঁ, একদম একদম নিশ্চিত থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এবং এখন মানে যদি বলি রাজনীতির বাইরে একজন সাধারণ মানুষ হিসেবে কোন ঘটনা বা মানুষের কোন কষ্ট আপনাকে সবচেয়ে বেশি নাড়া দেয়? কষ্ট মানে, মানুষ এখন সত্যি কথা বলতে জানেই না যে কত পিছিয়ে আমরা পড়ে আছি। এমন ভাবে মানুষকে রেখা রাখা দেওয়া হয়েছে, তারা শুধুমাত্র ওই লক্ষ্মী ভান্ডার সামান্য পাবো বা এইটুকু পাবো, এইটুকুর মধ্যেই সামনে রাখা দেওয়া হয়েছে। অথচ আশেপাশে আসাম হোক, এদিকে সব সব বিহার টিহার সবই তরতর তরতর করে বেরিয়ে গেছে। তো আস্তে আস্তে মানুষ যখন সমস্ত কাজ এখানে পাওয়া যাচ্ছে না দেখে বাইরে যাওয়া শুরু করেছে, তখন মানুষ বুঝতে পেরেছে, শিখেছে যে না, এই বাংলার বাইরেও বৃহত্তর অনেক বড় জায়গা আছে ভারতবর্ষে, এবং সেখানে উন্নয়নটা পৌঁছাচ্ছে। তো তারাই সেই বার্তাগুলো নিয়ে এসেছিল, তারও একটা মাধ্যম যে এই বাংলায় যেটা হচ্ছে সেটা আমরা পিছিয়ে যাচ্ছি, তাই পরিবর্তনটা দরকার। তো ওরাও একটা অংশগ্রহণ করেছে, যারা পরিযায়ী শ্রমিক, তারাও মানুষকে বুঝিয়েছে, শিক্ষক আছে সমস্ত, আবার মায়েরা বোনেরা প্রত্যেকেই বুঝতে পেরেছিল আস্তে আস্তে যে আমাদের ঠকানো হচ্ছে, আমাদেরকে ভুল পথে চালনা করা হচ্ছে, তাই সুযোগটা দিয়েছে। আমরা আসলে বলছি আর কয়েকটা মাস দেখুন না, এমন তো আর 15 বছর দেখলেন, এখনো শুরু হয়নি, মিষ্টি শুরু হোক, আমাদের ডিমান্ড গুলা পড়ুক, তারপর দেখেন কি কি নিয়ে আসছি আর না আসছে না। যেহেতু তিনবার বিধায়ক ছিলাম, অবশ্যই আধিকারিকদের সাথে মিনিস্টারদের সাথে পরিচয় তো আছেই, হয়ে যাবে। এবং অবশ্যই দেখবেন আর এর প্রভাব আমাদের কুমারগ্রামে পড়বে। এমন কি কখনো হয়েছে যে কারো সমস্যা শুনে নিজেকে ভীষণ অসহায় লেগেছে বা মানে ক্ষমতায় থাকা সত্ত্বেও এমন কোনো কাজ রয়ে গেছে মানে যেটা আপনি করতে পারেননি, তার আক্ষেপ রয়ে গেছে এবং সেটা এখন করতে চান? হ্যাঁ, অবশ্যই তো। সামান্য একজন হসপিটালে এডমিশন করবে, সেটাই করতে পারেনি। হয়তো কেউ কলকাতায় গেছে, একটা হসপিটালে এডমিশন নেবে, বা বলছে যে কার্ড নিয়ে এসো, কার কার্ড? তৃণমূলে কোন নেতার কার্ড নিয়ে এসো, আমাদের এমএলএ দের থাকতো, এমএলএ কার্ড হচ্ছে না। প্রত্যেকটা পদে সামান্য একটা ফাঁড়িতে যদি পাঠানো হয়, তারা কথা শুনতেন না। তো খুব ভীষণ অসহায় মনে হতো, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আসে, তারা তো অনেক কিছু আশা করে এমএলএর কাছ থেকে, তো যখন তারা পায় না, আমি দিতে পারি না, নিজেরই খারাপ লাগে। তবে অনেকটাই এখন সমাধান হয়ে গেছে, এখন আর ওই সমস্যাগুলো বেশিটা হচ্ছে না। এখন অবশ্যই আমি মানুষের জন্য ভালো করে কাজগুলো করতে পারবো। আপনার জীবনের সবচেয়ে কঠিন দিন কোনটা ছিল? কঠিন দিন সেরকম ব্যাপার কিছু নেই। আমার মা গত হয়েছেন 5 বছর আগে। তো সেটাই একটা কঠিন দিন, সেই সময় খুব কঠিন দিনগুলো পার হয়েছি। তো তখন তো বলতে গেলে সামনেটাই এই অন্ধকার দেখা যাচ্ছিল, দিশা খুঁজে পাচ্ছিলাম না। তারপর আস্তে 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 সেখান থেকে কাটিয়ে উঠেছি।
ওই ব্যক্তিগত এই সমস্যাগুলোই একটু বেশি চাড়া দেয়, আর বাকিটা ইউজুয়াল মানুষের এত সমস্যা, এত দুঃখ কষ্ট দেখে আর নিজেরটা সেরকম কিছু মনে হয় না। আরেকটা বিষয় যেটা, এই যে বারোবিশা যৌপথী এবং ঘোড়ামারা যৌপথী মানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই থাকে, ট্রাফিক ব্যবস্থা নেই বললেই চলে, তো এখানটায় কি এবারে আমরা পরিবর্তন দেখতে পারবো? আমরা এই মোটামুটি মিটিং করা শুরু হয়ে গেছে, বিভিন্ন সমিতির সাথে কথা বলছি। দায়িত্বশীল ব্যক্তির বড় আছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সাথে কথা বলা হচ্ছে। তো আস্তে আস্তে মেন মেন পয়েন্ট গুলো আমরা নোট করছি, কথায় কথায় কি সমাধান করা যায়। তো সে নিয়ে অবশ্য ব্যস্ত নেবো, এটা তো আমার ব্যাপার কিছু নেই। তো প্রথম তো আমরা সমিতি হোক বা সমস্ত সমস্যার সাথে বসছি, কি কি সমস্যাগুলো সেটা সর্ট আউট করে নিই, তারপর প্রায়োরিটি বেসিসে সমাধান করার চেষ্টা করবো। এতদিন এরা কেউ দেখেনি, কোনো কিছু করেনি, সবাই নিজের মতো করে ব্যস্ত ছিল। তো আমার কাছে অনেক প্রচুর সময় আছে কুমারগ্রাম নামে ভাবার। কেউ নতুন করে সাজেশন দিলে অবশ্যই সেটা মাথা পেতে নেব, এবং ভালো হলে চেষ্টা করবো যাতে সেই কাজটা হয়। এবারে যদি এবারে আসি উত্তরবঙ্গের যে রাজবংশী কামতাপুরী সমাজ, মানে উত্তরবঙ্গের রাজবংশী ভোট মানে একটা বড় ফ্যাক্টর, গেম চেঞ্জার বলা হয়ে থাকে, এবং এই সমাজ নির্বাচনের আগ মুহূর্তে হঠাৎ করে বিজেপিতে এসে যোগদান করলো। যারা এতদিন ধরে আলাদা পতাকা নিয়ে আন্দোলন করত, তারা হঠাৎ করেই বিজেপির পাশে। কেন, মানে এটা কি কোনো আদর্শের পরিবর্তন নাকি রাজনৈতিক বাধ্যবাধকতা? না, সেরকম ব্যাপার কিছু নেই। রাজবংশী ভাইরা সবসময় আমাদের পাশেই ছিল। কিছু আছে যারা অন্য দল করতো, কিন্তু ম্যাক্সিমামটাই আমাদের এর আগেও বিধায়করা ছিলেন, ম্যাক্সিমাম রাজবংশী, ম্যাক্সিমাম এসসি এসটি তো পুরোটাই ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে। তো আগেও দিয়েছিল, এখনো দিচ্ছে। তো বুঝতেই পারছেন যে রাজবংশী হোক, এসসি হোক, এসটি হোক, তারা ভারতীয় জনতা পার্টিকেই ভরসা করেছে। বিরোধী দল যেভাবে উল্টাপাল্টা প্রচার করেছিল, মানুষ সেই ফাঁদে পা দেয়নি। রাজবংশী কামতাপুরী সমাজ মানে এই যে এই সমাজের একটা বড় অংশ এখনো নিজেদের বঞ্চিত বলে মনে করে, তো তাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে? বঞ্চিত মনে করে বললে তো হবে না, তারা বঞ্চিত আজ ছিলই বলেই তো এত সমস্যাগুলো হয়েছিল। কোনো ধরনের কোনো কেউ চিন্তা করেনি। এই আমাদের উত্তরবঙ্গে তো এসসি এসটি কমিউনিটি বেশি আছে। সেক্ষেত্রে উন্নয়ন হয়নি বলে তো এই সমস্ত কাণ্ডকীর্তি হয়েছে। আলাদা রাজ্য, অমুক তমুক, এদের ডিমান্ড বেড়েছে, এত ঝামেলা হয়েছিল। তো আস্তে আস্তে এখন মানুষ বুঝতে পেরেছে যে এগুলো তাদের পুরোটাই ভাষা দেওয়া হয়েছিল। মানুষ বিজেপিকে ভরসা করেছে, দেখবেন আস্তে আস্তে এই জিনিসগুলো, এই যে পিছিয়ে পড়া, এটা অনেকটাই আমরা সমাধান করে ছাড়বো। কালকে এসের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে কলকাতা কেন্দ্রিক কোনো কাজ হবে না। খুব বেশি হলে শিলিগুড়ি আসতে হবে, যে কোনো কাজ আশা করি শিলিগুড়ির মধ্যে আমাদের কাজ হয়ে যাবে। এর বাইরে নতুন করে অত দূরে 7-8 কিলোমিটার যেতে হবে না। যা উন্নয়ন সব উত্তরবঙ্গ কেন্দ্র করেই হবে। এই যে কামতাপুরী ভাষা সংস্কৃতি নিয়ে বহু বছর ধরে আন্দোলন হয়ে আসছে, এবং এবারে কি নতুন সরকার এই নিয়ে কি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে? না, সেটা এখন তো মুখ্যমন্ত্রী আছেন, টিম আছে, তারাই সিদ্ধান্ত নেবে। আমি তো শুধু বিধায়ক হিসাবে আমি প্রতিনিধি হয়ে এসেছি। আর পরবর্তীতে আমরা দেখবো যে সব মুখ্যমন্ত্রী এটা নিয়ে কি ডাইরেকশন দেন, তার দিকে আমাদের তাকিয়ে আছে। একদম একদম, ধন্যবাদ আপনাকে। সরাসরি কথা বলে নিলাম বিধায়ক মনোজ কুমার ওরাওয়ের সঙ্গে, এবং জয়ের আনন্দের মাঝেই দায়িত্ব যে এখন অনেকটাই বেড়ে গেছে সেটাই কিন্তু বারবার ফুটে এলো বিধায়কের কথায়। রাজনৈতিক বার্তা, উন্নয়নের প্রতিশ্রুতি, মানুষের প্রত্যাশা, সবকিছুর ভার এখন কিন্তু বলা চলে তার কাঁধেই। এবং এবারে দেখার বিষয় যে নির্বাচনী ময়দানের এই জয় আগামী দিনে কতটা বাস্তব পরিবর্তনের রূপ নেয়। এতক্ষণ দেখছিলেন নিউজ কান্তাপুর, সঙ্গে ছিলাম আমি দিয়া, এবং আজকের মতো এখানেই শেষ করছি। এরকম ভিডিও আবারও দেখতে হলে ফলো করে দিন নিউজ কান্তাপুর পেজটি। ধন্যবাদ, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।